আসসালামু আলাইকুম, স্বাগতম অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ভোলাহাট মহবিল্লাহ মহাবিদ্যালয়, ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ। আজকে অনলাইন ক্লাসে যাদের জন্য আয়োজন করা হয়েছে তারা হচ্ছে এইচএসসি ব্যবসায় শিক্ষা শাখা প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য। এইচএসসি ব্যবসায় শিক্ষা শাখা প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা 2020-21 সেশনের ছাত্রছাত্রী, যারা কলেজে প্রথমে এসেই অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস করতে বাধ্য হচ্ছে। আসলে গতানুগতিক নিয়মে আমরা যে ক্লাস করি সেই ক্লাস করোনা পরিস্থিতির কারণে নেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমাদের এই আয়োজন। এবং এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের শ্রেণী কার্যক্রমকে বেগবান করে কাঙ্ক্ষিত শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। তা আজকে ব্যবস্থাপনা বিষয়ের উচ্চ মাধ্যমিক শাখার যে ক্লাস নিব সে পেপারটির নাম হচ্ছে ব্যবসায়, সংগঠন ও ব্যবস্থাপনা। আমি যে বিষয়টিতে ক্লাস নিব সে বিষয়টির নাম হচ্ছে ব্যবসায়, সংগঠন ও ব্যবস্থাপনা। ব্যবসায়, সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়কে দুইটি পত্রে ভাগ করা হয়েছে। প্রথম পত্র ব্যবসায় সংগঠন 100 নম্বর, দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা নম্বর 100। তাহলে আমরা ব্যবসায়, সংগঠন ও ব্যবস্থাপনা 200 নম্বরের কোর্স উচ্চ মাধ্যমিক শ্রেণীতে সমাপ্ত করব। আমরা জানি আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে 1000 নম্বরের আবশ্যিক বিষয় এবং 200 নম্বরের চতুর্থ বিষয়ের পরীক্ষা দিতে হয়। এটি ব্যবসায় শিক্ষা শাখার আবশ্যিক বিষয়। আমরা আজকে প্রথম পত্র ব্যবসায় সংগঠনের প্রথম অধ্যায়ের ক্লাসে অংশগ্রহণ করব। আজকের আলোচ্য বিষয়, আজকের যে ক্লাস সেই ক্লাস হচ্ছে ব্যবসায়ের ধারণা ও আওতা। ব্যবসায়ের ধারণা ও আওতা। তা আমরা প্রথমে ব্যবসায়ের ধারণাটা পরিষ্কার করব। ব্যবসাগুলো আসলে কি, কেমন ভাবে হয়, কে করে, বড় না ছোট, মালিক কয়জন, আমরা সব বিষয় ব্যবসা সম্পর্কে বোঝার চেষ্টা করব। আমরা মনিটরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো একটি মিষ্টির দোকানে মিষ্টি উৎপাদিত হয়েছে। এটি একটি মিষ্টির দোকানের পণ্য হচ্ছে মিষ্টি। এই মিষ্টি বিক্রি করে ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রি করে যে অর্থ উপার্জন করা হবে সেখান থেকে তার লাভ বের হবে। তাহলে লাভের উদ্দেশ্যে মিষ্টি বিক্রেতা মিষ্টি উৎপাদন করে ক্রেতা বা ভোক্তার নিকট মিষ্টি বিক্রি করছে। তাহলে আমরা খেয়াল করতে পারলাম যে এখানে মিষ্টি নামক পণ্য আছে এবং এটি বিক্রি করা হবে লাভের উদ্দেশ্যে। তাহলে আমরা সেটাকে ব্যবসা হিসেবে ধারণা করব। দ্বিতীয় ব্যবসার প্রতিষ্ঠানটি দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এটি একটি চীনা মুরগির খামার। এই খামারে মুরগি উৎপাদন হচ্ছে এবং উৎপাদিত মুরগি একসময় বিক্রি করে যে টাকা উপার্জন করবে সেই উপার্জিত টাকা থেকে তার খরচ বাদ দিয়ে যা থাকবে সেটি তার লাভ। তাহলে আমরা চীনা মুরগির খামারটিও দেখতে পাচ্ছি এবং এই খামারটি কয়জন করেছে, 1 জন, 2 জন, 5 জন, আমরা ধরে নিতে পারি 2 জনে করেছে। এটা 20 জনে করেনি বা 50 জনে করেনি। এত বড় প্রতিষ্ঠান এটি নয়। এবং এটি কারা করেছে? সরকার করেছে না, সরকার সহযোগিতা করতে পারে, কিন্তু এটি সাধারণ লোকজন, সাধারণ শ্রেণীর লোকজন বা বেসরকারি লোকজন এই প্রতিষ্ঠানটি করেছে। তারপরে আমরা দেখার চেষ্টা করব আরো কিছু প্রতিষ্ঠান। আমরা এবার খেয়াল করছি একটি মাছ উৎপাদনের জায়গা এবং এখানে কিছু ব্যবসায়ী এবং ক্রেতা বা সাধারণ জনগণকে দেখা যাচ্ছে। তো এই উৎপাদিত মাছ বিক্রি করে লাভ করবে। আমরা স্ক্রিনে খেয়াল করতে পারি হলুদ গোল চিহ্নের মাধ্যমে একটি লোককে দেখা যাচ্ছে, যে লোকটি মাথা ধরে বসে আছে এবং আমরা ধারণা করছি যে তার মাছ ব্যবসায়ে ক্ষতির আশঙ্কা আছে অথবা ক্ষতি হয়ে গেছে। তাহলে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে ব্যবসায় যেমন লাভ হয়, লাভের সাথে সাথে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে লাভ এবং ক্ষতি ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িত। যদিও আমরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা করে থাকি বা করব, তো আমরা এই মাছ ব্যবসাটাকেও ধরতে পারি একটি মাঝারি ধরনের ব্যবসা অথবা ছোট ধরনের ব্যবসা। আমরা আরো কিছু ব্যবসায়ের দিকে যাব। এবার আমরা খেয়াল করব আউটসোর্সিং একটি ব্যবসা এখন বেশ জনপ্রিয় অনলাইন ভিত্তিক ব্যবসা। এখানে অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় দরদাম নির্ধারণ করে কাজ করে দিলে টাকা পাওয়া যায়। এই ব্যবসাটিও আমরা নতুনভাবে বেশ জনপ্রিয়তার অবস্থানে দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তী ক্লাসে আউটসোর্সিং এর উপরে আমাদের কোর্স আছে, সেখানে আরো বিস্তারিতভাবে আউটসোর্সিং নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা এখন যেটা জানি সেটা হচ্ছে এটা অনলাইন ভিত্তিক ব্যবসা এবং এটি ইন্টারনেট ব্যবহার করে এই কার্যক্রম চালানো হয়ে থাকে। এবার আমরা আরেকটা ব্যবসা প্রতিষ্ঠান দেখছি। ব্যবসা প্রতিষ্ঠানটির নাম সুরমা হেয়ার কাটিং সেলুন। শীতাপ নিয়ন্ত্রিত দোকান, বেশ আভিজাত্যপূর্ণ দোকান।
এটিও সাধারণত একজন অথবা দুইজন এক মালিকানা অথবা অংশীদারির ভিত্তিতে হয়ে থাকে। আমরা এক মালিকানা অংশীদারি অথবা বড় প্রতিষ্ঠান সবগুলো বোঝার চেষ্টা করবো। আপাতত আমরা দেখতে চেষ্টা করছি এটি একটি মাঝারি ধরনের অথবা ছোট প্রতিষ্ঠান। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ব্যবসা। আমরা এখানে আমাদের স্ক্রিনে দেখে খেয়াল করব, টাকা দেখা যাচ্ছে এবং লেখা আছে হুন্ডি ব্যবসা। তাহলে আগে আমরা হুন্ডি ব্যবসাটা একটু খেয়াল করার চেষ্টা করি। হুন্ডি ব্যবসাটা কি? আসলে হুন্ডি ব্যবসা নয়, কিন্তু কেন আসছে সেটার প্রেক্ষাপটটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সরকারিভাবে বিদেশ থেকে নিজ দেশে টাকা নিয়ে আসার যে পদ্ধতি, এটি হুন্ডি নয়, এটি বৈধ চ্যানেল। যখন সরকারকে কর ফাঁকি দিয়ে বা সরকারের চ্যানেল ব্যবহার না করে বেসরকারিভাবে বেশি লাভ করার উদ্দেশ্যে বিদেশ থেকে দেশে টাকা আনার ব্যবস্থা করা হয় বেসরকারিভাবে, সেটি হচ্ছে হুন্ডি ব্যবসা। এখানে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়, এই জন্য এটি ব্যবসা নয়। তাহলে আমরা কেন ব্যবসা নয় বলছি? কারণ সরকার এটাকে অনুমোদন করেনি, কারণ এটি হচ্ছে অবৈধ ব্যবসা। যে ব্যবসার সাথে বৈধতার সম্পর্ক নয়, যে কার্যক্রমের সাথে বৈধতার সম্পর্ক নয়, সেটি ব্যবসা নয়। তাহলে আমরা ব্যবসায় যে দেখছিলাম, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, পণ্য থাকতে হবে, এবং সেই সাথে আমরা আবারও পেলাম যে এটি একটি বৈধ ব্যবসা হতে হবে, বৈধ কার্যক্রমের সাথে জড়িত থাকতে হবে, তাহলে আমরা সেটাকে ব্যবসা বলতে পারবো। আমরা আরো একটি বড় ব্যবসা দেখার চেষ্টা করি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এটি বীমা প্রতিষ্ঠান। এটি মানুষের ঝুঁকি, মানুষ এবং দ্রব্যের ঝুঁকির বিনিময়ে করা হয়, ঝুঁকি দূর করা হয়। তো এটি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, শেষে শব্দটা লিমিটেড আছে, আমরা সেটিও একটু দেখার চেষ্টা করব। এই ব্যবসাটা কে করে? একজন ব্যক্তি করে, একজন ব্যক্তি এই ব্যবসাটা করছে না। দুইজন ব্যক্তি করে, দুইজন ব্যক্তিও এই ব্যবসাটি করছে না। এই ব্যবসাটি করছে একটি কোম্পানি, লিমিটেড কোম্পানি। আমরা লিমিটেড কোম্পানি একটা বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, সেটিতে আমরা পরে আসবো। আমরা আপাতত জানলাম যে লিমিটেড কোম্পানিটা বড় ধরনের, লিমিটেড প্রতিষ্ঠানগুলো বড় ধরনের প্রতিষ্ঠান, বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এরকম একটি বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এরপরে আমরা আরেকটি ব্যবসা খেয়াল করার চেষ্টা করছি। এটা ছেলে হকার, সে পান বিড়ি সিগারেট বিক্রি করছে ভ্রাম্যমান ভাবে। এখানে সে তার স্থায়ী কোনো দোকান নাই, সে যখন যেখানে যাচ্ছে তার সাথে দোকানটা মুভ করছে এবং সেও একাই এই ব্যবসাটা করছে। এই ব্যবসাটি ছোট হলেও ভ্রাম্যমান ব্যবসা। আমরা বিভিন্ন ধরনের ব্যবসা বোঝার জন্য এইগুলা ব্যবহার করছি, এই চিত্রগুলো। এবার আমরা দেখছি সবজির দোকান, দেখছি মুদিখানার দোকান, এবং ডান পাশে আমরা আমাদের স্ক্রিনের ডান পাশে দেখছি শেয়ার ব্যবসা। এই শেয়ার ব্যবসাটা আমরা একটু বুঝি, আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে শেয়ারের উপরে বিশদ আলোচনা আছে। তো শেয়ার ব্যবসা কে করে? শেয়ার ব্যবসা কোনো ব্যক্তি করে না, ব্যক্তি করে না। এই শেয়ার ব্যবসাও লিমিটেড কোম্পানির মাধ্যমে হয়ে থাকে এবং এটি সরকারের বিরাট সহযোগিতা হয়ে থাকে। বাংলাদেশে মাত্র দুটি শেয়ার ব্যবসা আছে, শেয়ারের প্রতিষ্ঠান আছে। একটি হচ্ছে ঢাকা শেয়ার বাজার, একটা হচ্ছে চট্টগ্রাম শেয়ার বাজার। আমরা যে লিমিটেড বড় কোম্পানি একটু আগে দেখলাম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই লিমিটেড কোম্পানিগুলোর শেয়ার বাজারে কেনা বেচা হয়ে থাকে। তা আমরা মোটামুটি ভাবে ব্যবসা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম, এবং যে সকল ধারণা লাভ করলাম তার মধ্যে দেখেছি মুনাফার উদ্দেশ্য আছে, মুনাফার উদ্দেশ্য ছাড়া ব্যবসা হয় না। তার মধ্যে দেখেছি বৈধতার ব্যাপার আছে, যেন বৈধ পণ্যের বৈধ কারবার হয়। তারপরে আমরা দেখেছি এটার পণ্য আছে। তা আমরা দেখি কিভাবে ব্যবসাটাকে আরো বিশ্লেষণ করতে পারি। ব্যবসায় শব্দটি ইংরেজি শব্দ বিজনেস থেকে এসেছে। ব্যবসায় শব্দটি ইংরেজি শব্দ বিজনেস থেকে এসেছে, যার অর্থ হলো কোনো কাজে ব্যস্ত থাকা। সাধারণভাবে আমরা মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত সব বৈধ কার্যাবলীকে আমরা ব্যবসায় বলতে পারি। মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত সব বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়। তাহলে আমরা ব্যবসা সম্পর্কে মোটামুটি ভাবে পরিষ্কার ধারণা নিতে পারি। আমরা আরেকটু সারাংশ দিয়ে আমরা শেষ করি, সেটা হচ্ছে ব্যবসার সাথে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে। আমি সেই কারণে মুনাফা অর্জনের উদ্দেশ্যটাকে লাল কালিতে দেখাচ্ছি। মুনাফা অর্জনের উদ্দেশ্য ছাড়া কোনো ব্যবসা পরিচালিত হতে পারে না। একটি লোকের বাড়ির পাশে ছোট্ট একটা জায়গাতে সে বেগুন চাষ করে নিজের খাবারের জন্য করেছে, এটি ব্যবসা প্রতিষ্ঠান নয়। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, আর বৈধ কার্যাবলী এবং বৈধ কাজ হতে হবে। কেউ কাজ করে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা কামাই করেছে, সেটি ব্যবসা নয়, সেটি অবৈধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। তাহলে আমরা একটা টপিক শেষ করলাম, ব্যবসা সম্পর্কে আমরা ধারণা নিলাম, আমরা ব্যবসা সম্পর্কে বুঝলাম। এবার দ্বিতীয় যে টপিক সের উপরে আমরা আলোচনা করব সেটি হচ্ছে
ব্যবসার আওতা বা পরিধি। ব্যবসার আওতা বা পরিধি বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের বইটির নাম হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। প্রথম পত্র হচ্ছে ব্যবসায় সংগঠন আর দ্বিতীয় পত্র হচ্ছে ব্যবস্থাপনা। তো ব্যবসায় সংগঠন অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আওতা বা পরিধি। আওতা বা পরিধি একটি ছাত্র যদি ভালোভাবে জেনে নেয় তাহলে তার প্রথম পত্রের জন্য বেশি ঝামেলা পোহাতে হবে না। সে প্রথম পত্রের বেসিক ব্যবসার আওতা বা পরিধি। তো আওতা বা পরিধি বলতে আমরা কি বুঝি সেটি একটি সাধারণভাবে বলার চেষ্টা করি। আওতা বা পরিধি হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠানটি কতদূর পর্যন্ত বিস্তৃত, কিভাবে বিস্তৃত, কোথায় কোথায় যে সে কাজ করতে পারে, উপযুক্ত তার জায়গা তার কোনগুলো, এগুলো হচ্ছে ব্যবসার আওতা বা পরিধি। তো ব্যবসা বা আওতা বা পরিধি জানতে যে আবারও আমরা ব্যবসা কাকে বলে আমরা একটু দেখে নিই। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত সব বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলে থাকি। আরেকটি ব্যবসার সঙ্গে আমরা দেখার চেষ্টা করব এটি আওতা বা পরিধিকে বিশ্লেষণ করতে সবচেয়ে বেশি কাজে লাগে। আমরা আবারও সংজ্ঞাটাকে আওতা বা পরিধি নিরীক্ষে দেখার চেষ্টা করছি। মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য, সেবা কর্মাদি বা তথ্যাদি উৎপাদন থেকে শুরু করে প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসা বলে। আমরা আবারও একটু খেয়াল করার চেষ্টা করি। উৎপাদন থেকে শুরু করে প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী এই ব্যবসা বলে। তাহলে আমরা ব্যবসার যে সীমারেখা সেটার একটা ধারণা এই সংজ্ঞা থেকে পাচ্ছি। সেটি হচ্ছে ব্যবসাটা শুরু হয় উৎপাদনে এবং তার শেষ হয় প্রকৃত ভোক্তার নিকট যে। তারপরে এবার আমরা ব্যবসার আওতা বা শ্রেণী বিভাগ বা পরিধিকে আরো বিশ্লেষণ করার চেষ্টা করব। এই ব্যবসার শ্রেণী বিভাগ বা আওতার বিশ্লেষণ করতে গিয়ে আমরা ব্যবসাকে 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগের নাম শিল্প, দ্বিতীয় ভাগের নাম বাণিজ্য, তৃতীয় ভাগের নাম হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাহলে ব্যবসাকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। তাহলে শিল্প কি, বাণিজ্য কি, প্রত্যক্ষ সেবা কি সেগুলো আমরা দেখে নেব। শিল্প কাকে বলে? তাহলে আমরা ব্যবসার আওতা বা পরিধি নিরীক্ষে যে সংজ্ঞাটা দিয়েছিলাম সেখানে ছিল উৎপাদন থেকে শুরু করে প্রকৃত ভোক্তার নিকট পৌঁছা পর্যন্ত যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে ব্যবসায়। শিল্প হলো এই যে উৎপাদন থেকে শুরু করে ভোক্তার নিকট, প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর যতগুলা কার্য আছে তার মধ্যে উৎপাদনের অংশটুকু হলো শিল্প। শিল্প হলো ব্যবসায়ের সেই শাখা যা পণ্য বা সেবা উৎপাদনের সাথে জড়িত। তাহলে আমরা শিল্প কোন অংশটুকুকে বলছি? উৎপাদনের অংশটুকু বলছি। কলম উৎপাদন এটা হচ্ছে শিল্প। কারখানায় আসবাবপত্র উৎপাদন এটা হলো শিল্প। পুকুরে মাছ উৎপাদন এটা হলো শিল্প। খামারে মহিষ, ছাগল, ভেড়া এটা উৎপাদন এটা হচ্ছে শিল্প। তাহলে শিল্পটা আমরা পরিষ্কার করলাম যে ব্যবসায়ের যে অংশটুকু উৎপাদন কার্যের সাথে জড়িত, উৎপাদনের সাথে জড়িত সেটি হচ্ছে শিল্প। এবার আবার শিল্পকে আমরা আরেকটু ভেঙে দেখার চেষ্টা করি। শিল্প এই উৎপাদনের অংশটুকু শিল্প, এটি আবার অনেক প্রকারের হয়ে থাকে। তো আমরা প্রাথমিকভাবে 2 ভাবে ভাগ করেছি। সেটা হচ্ছে প্রাথমিক শিল্প এবং দ্বিতীয় পর্যায়ের শিল্প। প্রাথমিক শিল্পকে আমরা কৃষিজ প্রজনন এবং নিষ্কাশন শিল্পে ভাগ করেছি এবং দ্বিতীয় পর্যায়ের শিল্পকে প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্পে ভাগ করেছি। তো আমরা কৃষিজ শিল্প কোনটা বোঝাচ্ছি, প্রজনন শিল্প কোনটা বোঝাচ্ছি এবং নিষ্কাশন শিল্প কোনটা বোঝাচ্ছি সেটা একটু আমরা দেখে নিই। আমরা প্রথম চিত্রে দেখছি ধান উৎপাদন। তাহলে আমরা আবারও বলছি উৎপাদনের অংশটুকু হচ্ছে শিল্প। ধান উৎপাদন, তাহলে এটি একটি শিল্প। এটা হচ্ছে কৃষিজ শিল্প। প্রাথমিক শিল্পে কৃষিজ শিল্প। তারপরে মাছ উৎপাদন, আমরা দেখাচ্ছি মাছ উৎপাদন। এটা মাছের জীবন আছে, জীবন থেকে জীবন উৎপাদন। এটা হচ্ছে প্রজনন, যে সকল প্রাণীর প্রজনন ক্ষমতা আছে সেই সকল প্রাণীর যে ব্যবসা এবং উৎপাদনের অংশ সেটুকু হচ্ছে প্রজনন শিল্প। এটি তাহলে মাছ উৎপাদনটা আমরা প্রজনন শিল্প দেখলাম। এবার দেখছি আমরা নিষ্কাশন শিল্প। আমরা ছবিতে বুঝতে পারছি যে ভূগর্ভস্থ কোনো থেকে তেল অথবা গ্যাস পাইপের মাধ্যমে নিয়ে যে ব্যবসা করা হচ্ছে এটি হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পের সংজ্ঞা হচ্ছে ভূগর্ভস্থ পণ্য নিষ্কাশন করে যে ব্যবসা করা হয় সেটি হচ্ছে নিষ্কাশন শিল্পের অংশ। তাহলে আমরা শিল্পকে 2 ভাগে ভাগ করেছিলাম, প্রাথমিক পর্যায়ের শিল্প এবং দ্বিতীয় পর্যায়ের শিল্প।
প্রাথমিক পর্যায়ের শিল্পকে আমরা তিন ভাগে দেখলাম: কৃষিজ শিল্প, তারপরে দেখলাম শিল্প, তারপরে দেখেছি নিষ্কাশনশীল শিল্প। তাহলে আমরা এই তিনটাকে আমরা খেয়াল করার চেষ্টা করলাম। এবার দ্বিতীয় পর্যায়ের শিল্পকে আমরা একটু দেখি। দ্বিতীয় পর্যায়ের শিল্পতে আমরা দুটো ভাগ আপাতত আলোচনা করব। একটা হচ্ছে প্রস্তুত শিল্প, যখন কোনো কিছু প্রস্তুত করা হয়। যেমন আমরা এখানে দেখছি বেতের কাজ প্রস্তুত করা হয়েছে, তারপরে ফার্নিচার প্রস্তুত করা হয়েছে, আসবাবপত্র প্রস্তুত করা হয়েছে, চিনি প্রস্তুত করা হয়েছে। একটা চিনি কলের ছবি দেখানোর চেষ্টা করেছি আমরা। চিনি কলের চিনি তৈরি হয়েছে, এটা হচ্ছে প্রস্তুত করা হয়েছে। তাহলে প্রস্তুত কি প্রস্তুত? যেমন আমরা বললাম চিনি প্রস্তুত করা হচ্ছে, কারুপণ্য প্রস্তুত করা হচ্ছে, আসবাবপত্র প্রস্তুত করা হচ্ছে। এটা হচ্ছে প্রস্তুত শিল্প। প্রস্তুত শিল্পের সাথে নির্মাণ শিল্পের একটু জ্ঞানজাম লেগে যায়, এই জন্য এটাকে পরিষ্কার করার চেষ্টা করছি। নির্মাণ শিল্প বলতে আমরা সাধারণত কল কারখানা, আমরা ঘর বাড়ি, দালান কোঠা এবং সেতু, ব্রিজ, কালভার্ট, এই নির্মাণকে বুঝে থাকি। আমরা নির্মাণ শিল্পকে দেখছি যেখানে উৎপাদন হয়, উৎপাদনের অংশটুকু হচ্ছে শিল্প। আমরা আবারও পড়ছি শিল্পের শ্রেণী বিভাগে যাচ্ছে, কিন্তু আমাদের যে জায়গাটা খেয়াল করতে হবে যে উৎপাদনের অংশটুকু হচ্ছে শিল্প। এবার আমরা নির্মাণ শিল্প দেখছি। নির্মাণ হচ্ছে একটা বিল্ডিং, একটি সেতু, এটি হচ্ছে নির্মাণ শিল্প। তাহলে আমরা শিল্প সম্পর্কে মোটামুটি ভাবে জানলাম। তাহলে এবার আমরা আসবো বাণিজ্যে। আবারও আমরা একটু মনে করার চেষ্টা করি যে কোন জায়গা থেকে আমরা এই জায়গায় আসছি। আমরা দেখছিলাম দ্বিতীয় টপিক শুরু করেছিলাম ব্যবসার আওতা বা পরিধি। এবং ব্যবসার আওতা বা পরিধি বলতে যে আমরা বলেছিলাম ব্যবসাকে তিন ভাগে ভাগ করে এটাকে আলোচনা করতে পারি। প্রথম ভাগটি ছিল শিল্প, দ্বিতীয় ভাগটি ছিল বাণিজ্য। এই দ্বিতীয় ভাগে আমরা আসছি বাণিজ্য। বাণিজ্য কাকে বলে? তো বাণিজ্য কাকে বলে এটা যদি আমরা বলি তাহলে আমাদের শিল্প সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। শিল্প কি বলেছিলাম? শিল্প বলেছিলাম ব্যবসায়ের যে অংশ পণ্য বা সেবা উৎপাদনের সাথে জড়িত, সেটি হচ্ছে শিল্প। তাহলে পণ্য বা সেবা আমরা উৎপাদন করেছি শিল্পের মাধ্যমে। আমরা 5,000 মণ ধান উৎপাদন করেছি। উৎপাদন করে কি আমরা রেখে দেবো নিজেদের কাছে বাড়িতে, মাঠে ঘাটে? নিশ্চয় না। এটি আমরা লাভ করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে ভাগ করে দেব। তাহলে বাণিজ্য হচ্ছে ভাগ করে দেওয়া, বন্টন করে দেওয়া, পাঠিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া। এই হচ্ছে বাণিজ্য। উৎপাদিত শিল্পের উৎপাদিত পণ্য বিভিন্ন ভাগে ভাগ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়াটাই হচ্ছে বাণিজ্য। এবার আমরা দেখি শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী বা সেবাকর্ম ভোক্তা নিকট পৌঁছার ক্ষেত্রে যে সকল বাধা বা প্রতিবন্ধকতা আসে তা দূর করার যাবতীয় কার্যাবলী হচ্ছে বাণিজ্য। আমরা আরো সহজ করে আবারও বলি যে ভাগ করে দেওয়াটাই হচ্ছে বাণিজ্য, বন্টন করে দেওয়াটাই হচ্ছে বাণিজ্য। তাহলে আমরা বাণিজ্য শিল্পকে যেমন ভাগ করে দেখেছি, আমরা বাণিজ্যকেও সেভাবে ভাগ করে দেখার চেষ্টা করব। আমরা বাণিজ্য খুবই মজার শ্রেণীবিভাগ, মনে রাখার জন্য খুবই আমাদের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রেও বাণিজ্যের শ্রেণীবিভাগ বিভিন্নভাবে কাজে লেগে থাকে। বাণিজ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিনিময় বা ক্রয় বিক্রয়, আর একটা হচ্ছে বিনিময়ের সহায়ক কার্যাবলী। বিনিময় বা ক্রয় বিক্রয়, আর দ্বিতীয়টি হচ্ছে বিনিময়ের সহায়ক কার্যাবলী। বিনিময় বা ক্রয় বিক্রয়কে আমরা দুই ভাগে ভাগ করেছি: আভ্যন্তরীণ বিনিময় এবং বৈদেশিক বিনিময়। অভ্যন্তরীণ বিনিময় এবং 2 নম্বর হচ্ছে বৈদেশিক বিনিময়। অভ্যন্তরীণ বিনিময় আমরা জানি দেশের অভ্যন্তরে যে বিনিময় কার্য সংগঠিত হয় সেটি হচ্ছে অভ্যন্তরীণ বিনিময়। আর দুই দেশের মধ্যে যে বিনিময় কার্যক্রম সম্পাদিত হয় সেটা হচ্ছে বৈদেশিক বিনিময়। তাহলে আমরা অভ্যন্তরীণ বিনিময় এবং বৈদেশিক বিনিময় বুঝলাম। অভ্যন্তরীণ বিনিময়কে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, এবং এই দুই ভাগ হচ্ছে পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসা। বড় পরিমাণে পণ্য কিনে আবার খুচরা বিক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে যখন কারবার করা হয় সেটা হচ্ছে পাইকারি ব্যবসা। আর খুচরা ব্যবসা হচ্ছে যে ক্রেতা বা ভোক্তার নিকট যখন আমরা পণ্য বিক্রি করি তখন সেটা হচ্ছে খুচরা ব্যবসা। খুচরা ব্যবসাটা ছোট, পাইকারি ব্যবসাটা বড়। আর আমরা ফিরে যাই বৈদেশিক বিনিময়। বৈদেশিক বিনিময় বলতে আমরা কি বলেছিলাম? বৈদেশিক বিনিময় বলতে বলেছিলাম দুটি দেশের মধ্যে বা দুই বা ততোধিক দেশের মধ্যে যখন ব্যবসা কার্য সংগঠিত হয় তখন তাকে আমরা বৈদেশিক বিনিময় বলি। বৈদেশিক বিনিময়ের মধ্যে আমদানি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, অনট্রাপো ও পুনঃরপ্তানি বাণিজ্যে ভাগ করা হয়েছে। খুবই সহজ। আমদানি বাণিজ্য হচ্ছে বিদেশ থেকে পণ্য যখন নিজ দেশে আনা হয় যে ব্যবসার মাধ্যমে, সেটা হচ্ছে আমদানি বাণিজ্য। রপ্তানি বাণিজ্য হচ্ছে নিজ দেশ থেকে অন্য দেশে যখন ব্যবসার উদ্দেশ্যে পণ্য পাঠানো হয় সেটা হচ্ছে রপ্তানি বাণিজ্য। অনট্রাপো হচ্ছে কোনো একটি দেশ থেকে পণ্য এনে তারপরে প্রক্রিয়াজাত না করে যখন আরেকটি দেশে পাঠানো হয় সেটাকে বলা হচ্ছে অনট্রাপো।
এক দেশ থেকে নিয়ে এসে আবার অন্য দেশে, তৃতীয় অন্য দেশে পাঠানোটা হচ্ছে অনট্রাপো। পুনঃরপ্তানি বাণিজ্য একই অবস্থা, এক দেশ থেকে কাঁচামাল বা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসে প্রক্রিয়াজাত করে আবার যখন তৃতীয় কোনো দেশে পাঠানো হয় তখন সেটা হচ্ছে পুনঃরপ্তানি বাণিজ্য। তাহলে আমরা বাণিজ্যকে যেভাবে শ্রেণীভাগ করলাম সেটা আমরা আরো একটু খেয়াল করার চেষ্টা করি। আমরা প্রথমত দুই ভাগে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে প্রথম ভাগের নাম বলেছিলাম বিনিময় বা ক্রয় বিক্রয়, বিনিময় বা ক্রয় বিক্রয়, এবং দ্বিতীয় ভাগ বলেছি বিনিময়ের সহায়ক কার্যাবলী। তো ক্রয় বিক্রয়কে আমরা অভ্যন্তরীণ বিনিময় আর বৈদেশিক বিনিময় যে ভাগ করেছি, আমরা এবার বিনিময়ের সহায়ক কার্যাবলীগুলো দেখার চেষ্টা করি। ব্যবসা করতে হলে, পণ্য ভাগ করতে হলে, বন্টন করতে হলে আমাদেরকে অনেকগুলো সহায়ক কার্যাবলী সহায়তা করে থাকে। তার মধ্যে টাকা পয়সা লেনদেনের জন্য ব্যাংকিং কার্য সম্পাদন করতে হয়, পণ্যের বাধা দূর করার জন্য আমাদেরকে বীমার কার্য সম্পাদন করতে হয়, পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য পরিবহনের দরকার হয়, গুদামজাতকরণের দরকার হয়, বাজারজাতকরণ প্রসারের দরকার হয়, এবং যোগাযোগকে পুনঃপ্রতিষ্ঠা করতে হয়। তাহলে আমরা বিনিময়ের সহায়ক কার্যাবলী কি কি পেলাম? ব্যাংকিং, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার এবং যোগাযোগ। তাহলে আমরা বাণিজ্যের যে পূর্ণ অংশ সেটি আমরা দেখার চেষ্টা করলাম। আমরা এটা দেখতে পাচ্ছি বেনাপোল স্থলবন্দর, বিমানবন্দর আমরা দেখতে পাচ্ছি। এই বন্দরের মাধ্যমে পণ্য বিদেশে চলে যায়, বিদেশ থেকে আসে, ভাগ হয়ে যায়। আমরা বাণিজ্য বন্দরগুলো দেখার চেষ্টা করলাম। এবার আমরা আবারও চলে যাচ্ছি প্রথম অংশে, যে ব্যবসায়ের আওতা বা পরিধি আমরা পড়ছিলাম। ব্যবসার আওতা বা পরিধি পড়তে গিয়ে আমরা প্রথমে পড়েছিলাম শিল্প, দ্বিতীয় ভাগে পড়েছিলাম বাণিজ্য, এবং তৃতীয় যে শ্রেণীবিভাগ প্রত্যক্ষ সেবা, সেখানে আমরা আসলাম। প্রত্যক্ষ সেবা মানে সেবা কার্যের বিনিময়ে যখন ব্যবসা কার্য সম্পাদিত হয় সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ সেবা। যেমন একজন আইনজীবী সে পরামর্শ দিয়ে তার ক্লায়েন্টের কাছ থেকে অর্থ উপার্জন করে, এটা আমরা দেখতে পাই, এটা এক ধরনের সেবা। আইন ভিত্তিক, ডাক্তারি, প্রকৌশল কর্ম, হিসাব ভিত্তিক, কম্পিউটার ও ইন্টারনেট সেবা, এই সকল সেবার মাধ্যমে যখন ব্যবসার উৎপাদন কার্য সম্পন্ন হয় তখন এবং চলে, তখন সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ সেবা। তাহলে আমরা আবারও মূল জায়গায় যাই, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। ব্যবসার আওতার আমরা তিনটে জায়গা দেখেছি, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবার মধ্যে আমরা ডাক্তারের ডাক্তারি দেখেছি, আইন ভিত্তি দেখেছি, প্রকৌশল ইঞ্জিনিয়ারের প্ল্যান করে দিয়ে টাকা নেওয়ার ব্যাপারটা বলা যেতে পারে, এবং কম্পিউটার এবং ইন্টারনেটের সেবার বিনিময়ে যে ব্যবসা কার্য সম্পাদিত হয় সেটাকে বোঝানো হয়েছে। আমরা ব্যবসায়ের আওতা বা শ্রেণীবিভাগ শেষ করলাম। তাহলে আজকে আমরা দুটো বিষয় পড়লাম। একটা হচ্ছে ব্যবসা সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করেছি, ব্যবসাটি বড়, ছোট, মাঝারি, কে করে, কোথায় কোথায় হয়, একজন করে না দুইজন করে, এবং এটার সাথে মুনাফা অর্জনের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, এবং ব্যবসা করতে হলে বৈধ কার্যক্রমের মাধ্যমে ব্যবসা করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখেছিলাম ব্যবসার আওতা বা পরিধি, সেখানে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, শিল্প, বাণিজ্য এবং সহায়ক কার্যাবলী। তো স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো শেষ করছি। সবাই নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আসসালামু আলাইকুম।